ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিট। আইনের বিধান ইউনিট রিডিং কন্টেন্ট পর্ব 6। আইনের বিধান ইউনিট বইটি বাংলাদেশ বার কাউন্সিল প্রস্তুতির জন্য একটি উৎকৃষ্ট বই। বইটি কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন তা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আমার রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো। তো চলুন আমরা শুরু করি আজকের রিডিং কন্টেন্ট আইনের বিধান ইউনিট। আসন্ন বার কাউন্সিল পরীক্ষাকে সামনে রেখে আইনের বিধান ইউনিট এর রিডিং কন্টেন্ট তৈরি করা হচ্ছে। দেওয়ানি কার্যবিধির ধারা 115 পুনরীক্ষণ রিভিশন। 1. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ দ্বারা কোনো মামলায় বা কোনো কার্যধারায় কোনো ডিক্রি বা আদেশ দেওয়া হলে বা কোনো যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ অথবা সহকারী জজ দ্বারা এমন কোনো মামলার ডিক্রি দেওয়া হলে যা হতে কোনো আপিল করা যায় না এবং যদি উক্ত আদালত দ্বারা উক্ত ডিক্রিতে বা আদেশে আইনের এমন কোনো ভুল করা হয়ে থাকে যার ফলে সিদ্ধান্তের ভুল ন্যায় বিচার ব্যাহত করা হয়েছে বলে প্রতীয়মান হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ উক্ত মামলার বা কার্যক্রমের নথি তলব করতে পারবেন এবং উক্ত মামলায় বা কার্যক্রমের ডিক্রি বা আদেশ পুনরীক্ষণ করতে পারবেন এবং হাইকোর্ট বিভাগ যে সঙ্গত মনে করেন সেইরূপ অন্য যে কোনো আদেশ দিতে পারবেন। উপধারা 2. কোনো যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ দ্বারা কোনো মামলার কোনো আদেশ দেওয়া হলে এবং তা হলে কোনো আপিল না চললে এবং যদি উক্ত আদালত দ্বারা এরূপ কোনো আইনগত ভুল করার ফলে সিদ্ধান্তের ন্যায় বিচার ব্যাহত করেছে বলে প্রতীয়মান হয়, তাহলে জেলা জজ আদালত উক্ত মামলার নথি তলব করতে পারবেন এবং উক্ত আদেশ পুনরীক্ষণ করতে পারবেন এবং জেলা জজ সেরূপ সঙ্গত মনে করেন সেইরূপ আদেশ দিতে পারবেন। 3. জেলা জজ দ্বারা অতিরিক্ত জেলা জজ আদালতে কোনো রিভিশন মামলার স্থানান্তরিত হলে উক্ত অতিরিক্ত জেলা জজ আদালত 2 উপধারায় বর্ণিত জেলা জজের সকল ক্ষমতার অধিকারী হবেন। 4. 2 বা 3 উপধারার অধীন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ দ্বারা যদি এমন কোনো গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্নে ভুল আদেশ প্রদান করা হয়ে থাকে যার ফলে ন্যায় বিচার ব্যাহত হয়েছে বলে প্রতীয়মান হয়, তাহলে পুনরীক্ষণের জন্য হাইকোর্ট বিভাগের অনুমতিক্রমে হাইকোর্ট বিভাগে পুনরীক্ষণের দরখাস্ত দাখিল করা যাবে এবং এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যেরূপ সঙ্গত মনে করবেন উক্ত মামলার বা কার্যক্রমের ক্ষেত্রে সেরূপ আদেশ দিতে পারবেন। 5. এই ধারাটি প্রতিস্থাপন সত্ত্বেও এরূপ প্রতিস্থাপনের পূর্বে 115 ধারার অধীনে যদি কোনো কার্যক্রম শুরু হয়ে থাকে এবং তা নিষ্পত্তির অপেক্ষায় থাকে তাহলে উক্ত নিষ্পন্নাধীনে বিষয়টি এমনভাবে নিষ্পত্তি করতে হবে যেন 115 ধারা প্রতিস্থাপিত করা হয় নাই। এক কথায় উত্তর: রিভিশন দায়ের করতে পারে সংক্ষুব্ধ পক্ষ। রিভিশন এখতিয়ার আছে হাইকোর্ট বিভাগের জেলা জজ আদালতে। দেওয়ানি রিভিশন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারার বিষয়বস্তু? 115 ধারার। রিভিশন দায়েরের প্রধান কারণ হল দেওয়ানি আদালতে আইনগত ভুল শনাক্তকরণ, ন্যায় বিচারের ব্যর্থতা সমাপনকরণ। দেওয়ানি আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মোকদ্দমা দায়েরের প্রধান কারণ কি? আইনগত ভুল ও ন্যায় বিচারের বিঘ্ন ঘটা। কোন ধরনের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়? যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না। একজন অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রচারিত আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে সাধারণত রিভিশন দায়ের করা যায় হাইকোর্ট বিভাগে। জেলা জজ কর্তৃক রিভিশন মামলার প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে। জেলা জজের আপিল এখতিয়ার বলে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আদি আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো আদেশকে সাধারণত আইনের প্রশ্নে চ্যালেঞ্জ করা যায় রিভিশনে। সহকারী জজের যে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না
সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে হাইকোর্ট বিভাগে। একটি দেওয়ানি মামলায় অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা হবে কোন আদালতে? হাইকোর্ট বিভাগে। একজন সহকারী জজের কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে হাইকোর্ট বিভাগে। সহকারী জজের যে আদেশের বিরুদ্ধে আপিল চলে না, সেই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে জেলা জজ আদালতে। আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না করায় সহকারী জজ আরজিটি খারিজ নামঞ্জুর করে দেয়। সহকারী জজের আরজি খারিজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে না। আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় রিভিশনে। জেলা জজের যে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, সেই ডিক্রির বিরুদ্ধে কোথায় রিভিশন দায়ের করা যাবে? হাইকোর্ট বিভাগে। কোনো রিভিউ দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। একতরফা ডিক্রি বাতিলের আদেশ দিলে তার বিরুদ্ধে বাদী প্রতিকার কি? রিভিশন। 7 লক্ষ টাকা মূল্যমানের একটি মামলায় আরজি খারিজের দরখাস্ত প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে জেলা জজ আদালতে। আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর বা নাকচ করার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। বাদীর আরজি সংশোধনীর দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। লিখিতভাবে জবাব সংশোধনের দরখাস্ত নামঞ্জুর, মঞ্জুর বা নাকচ করার আদেশের বিরুদ্ধে কি প্রতিকার আছে? রিভিশন। কোন তথ্যটি সঠিক? দেওয়ানি মোকদ্দমায় দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারার সেকেন্ড রিভিশন এর বিধান উল্লেখ করা আছে? 115(4) ধারায়। উচ্চ আদালতের নজির। রিভিশন ক্ষমতা হলো ইচ্ছাধীন। ব্যতিক্রম কোনো অবস্থা না থাকলে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ রিভিশনের আবেদন গ্রহণ করবে না যদি কোনো বিকল্প প্রতিকার থাকে। 50 DLR AD 142। আরজি বাতিলের ব্যাপারে রিভিশন শুনানিকালে হাইকোর্ট বিভাগের কোনো ডিক্রি দিতে পারে না, যেহেতু ইহা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলার বিচার করা হয়নি। 65 DLR AD 300। বিচারিক আদালত কোনো সাক্ষ্য প্রমাণ অনুধাবন করতে পারেননি বা বিবেচনা করেননি, সেই সমস্ত কারণ উল্লেখ করে রিভিশন আদালত অধস্তন আদালতের রায় বাতিল করে দিতে পারেন। 69 DLR AD 254 পৃষ্ঠা। দেওয়ানি কার্যবিধির 9ম খণ্ড। হাইকোর্ট বিভাগ সংক্রান্ত বিশেষ বিধানাবলী। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিবেন। আসন্ন বার কাউন্সিল পরীক্ষাকে সামনে রেখে আইনের বিধান ইউনিট বইটির বুক রিডিং কন্টেন্ট তৈরি করা হচ্ছে। রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বইটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন, বইটির লেখক মহোদয়ের সাথে যোগাযোগের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। দেওয়ানি কার্যবিধির 9ম খণ্ড। হাইকোর্ট বিভাগ সংক্রান্ত বিশেষ বিধানাবলী। স্পেশাল প্রভিশন রিলেটিং টু হাইকোর্ট ডিভিশন। ধারা 116 থেকে 120 পর্যন্ত। 116 এই খণ্ডে কেবলমাত্র হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য। পার্ট 2 অ্যাপ্লাই অনলি টু হাইকোর্ট ডিভিশন। কেবলমাত্র হাইকোর্ট বিভাগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ধারা 119 ক্ষমতাপ্রাপ্ত নয় এমন ব্যক্তি আদালতের বক্তব্য পেশ করতে পারবে না। আনঅথরাইজড পারসন নট টু বি অ্যাড্রেস কোর্ট। ক্ষমতাপ্রাপ্ত ব্যতীত কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগে বক্তব্য পেশ করতে পারবেন না। 10ম খণ্ড। বিবিধ বিধিসমূহ। ধারা 121 থেকে 31 পর্যন্ত। ধারা 122 সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা। পাওয়ার টু সুপ্রিম কোর্ট টু মেক রুলস। সুপ্রিম কোর্ট সময়ে সময়ে স্বীয় কার্যপদ্ধতি ও অধস্তন দেওয়ানি আদালত সমূহের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণ কল্পে বিধি প্রণয়ন ও প্রকাশ বা যা কোনো বিধি বাতিল, সংশোধন বা সংযোজন করতে পারেন। এক কথায় উত্তর,
দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? 122 ধারা অনুযায়ী। 123 ধারা। বিধি প্রণয়ন কমিটির গঠন। কনস্টিটিউশন অফ রুল কমিটিস। নিম্নে ব্যক্তিবর্গের সমন্বয়ে বিধি প্রণয়ন কমিটি গঠিত হবে। সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি, একজন কমপক্ষে 3 বছর জেলা জজ ছিলেন, সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী, অধস্তন কোনো দেওয়ানি আদালতের একজন বিচারক। ধারা 126। বিধি অনুমোদন সাপেক্ষে। রুলস টু বি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। উপরোক্ত ধারাসমূহ বর্ণিত বিধান অনুসারে যে সকল বিধি প্রণীত হবে সেগুলো রাষ্ট্রপতির পূর্বে অনুমোদন সাপেক্ষে হবে। ধারা 127। বিধি প্রকাশনা। পাবলিকেশন অফ রুলস। উক্তরূপে প্রণীত ও অনুমোদিত বিধিসমূহ সরকারি গেজেটে প্রকাশিত হবে এবং প্রকাশের তারিখ অথবা নির্ধারিত অপর কোনো তারিখ হতে তফসিলে বর্ণিত বিধানসমূহের ন্যায়ই বলবৎ হবে। একাদশ খণ্ড। বিবিধ। ধারা 132 থেকে 158 পর্যন্ত। ধারা 132। কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। Exemption of certain women from person appearance. দেশে প্রচলিত নীতি অনুসারে যে সকল মহিলাকে সর্বসমক্ষে উপস্থিত হতে বাধ্য করা উচিত নয়, সে সকল মহিলা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে অব্যাহতি পাবেন। এই বিধি অনুসারে কোনো মহিলাকে গ্রেপ্তারের ব্যাপারে যেখানে কোনো নিষেধাজ্ঞা নাই সেখানে দেওয়ানি পরোয়ানা জারির ব্যাপারে গ্রেপ্তারের হাত হতে উক্তরূপ কোনো মহিলা এতদ্বারা অব্যাহতি পাবেন না। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি সম্পর্কে বলা হয়েছে? 132 ধারায়। ধারা 133। অন্যান্য ব্যক্তির অব্যাহতি। এক্সাম্পশন অফ আদার পারসন। সরকারের মতে কোনো ব্যক্তি তার সামাজিক মর্যাদা বিধান অব্যাহতি লাভের অধিকারী বলে গণ্য হলে সরকার গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে উক্ত ব্যক্তিকে আদালতে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দান করতে পারেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এর কত ধারায় অন্যান্য ব্যক্তির অব্যাহতি সম্পর্কে বলা হয়েছে? 133 ধারায়। ধারা 134। দেওয়ানি পরোয়ানাধীনে গ্রেপ্তার হতে অব্যাহতি। এক্সাম্পশন ফ্রম অ্যারেস্ট আন্ডার সিভিল প্রসেস। কোনো জজ, ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগীয় অপর কোনো কর্মকর্তাকে আদালতে গমনের সময়, আদালতের সভাপতিত্ব করার সময় অথবা আদালত হতে প্রত্যাবর্তনের সময় দেওয়ানি পরোয়ানাধীনে গ্রেপ্তার করা চলবে না। নোট: যদি কোনো ব্যক্তি সংসদ সভা চলাকালীন সংসদ সদস্য বা সংসদ কমিটির সদস্য থাকেন তাহলে সংসদ সদস্যকে সভার পূর্ববর্তী ও পরবর্তী 14 দিনের মধ্যে গ্রেপ্তার বা আটক করা যাবে না। ধারা 135 ক। দেওয়ানি পরোয়ানার আদেশ এবং গ্রেপ্তার হতে আইনসভার সদস্যদের অব্যাহতি। Exception of member of legislative bodies from arrest and detention under civil process. নিম্নলিখিত ক্ষেত্রে কোনো ব্যক্তিকে দেওয়ানি পরোয়ানাধীনে গ্রেপ্তার বা কারাগারে আটক রাখা যাবে না। ক। কোনো আইনসভার সদস্যকে উক্ত আইনসভার অধিবেশন চলাকালে। খ। যদি তিনি আইনসভার কোনো কমিটির সদস্য থাকেন উক্ত কমিটির বৈঠক চলাকালে এবং অনুরূপ সভা বা অধিবেশনের পূর্ববর্তী বা পরবর্তী 14 দিনের মধ্যে। ধারা 142। আদেশ ও নোটিশ লিখিত হবে। অর্ডার অ্যান্ড নোটিশ টু বি ইন রিটেনিং। এই বিধির বিধান মতে কোনো ব্যক্তির প্রতি যাবতীয় নোটিশ বা আদেশ লিখিতভাবে দিতে হবে। ধারা 144। প্রত্যর্পণের দরখাস্ত। অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন।
যেখানে কোনো ডিক্রি পরিবর্তন বা রদ করা হয় সেক্ষেত্রে প্রত্যর্পণ বা অন্য কোনোভাবে কোনোরূপ সুবিধা পাওয়ার অধিকারী কোনো ব্যক্তি কোনো জিনিস থেকে দখলচ্যুত হলে দখল পাওয়ার জন্য অত্র ধারায় আবেদন করতে পারবেন এবং আদালত অত্র ধারার ক্ষমতা বলে দখল অর্পণ বা পুনরুদ্ধারের আদেশ দিতে পারেন। উক্ত ধারার এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারা অনুসারে প্রত্যর্পণের দরখাস্ত অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন দাখিল করা যায়? 144 ধারা। প্রত্যর্পণের আবেদন কোন আদালতে করতে হয়? বিচারিক আদালতে। ধারা 151 আদালতের অন্তর্নিহিত ক্ষমতা সংরক্ষণ, সেভিং অফ ইনহেরিটেন্স পাওয়ার অফ কোর্ট। ন্যায় বিচারের জন্য অথবা আদালতের পরোয়ানা অবমাননার প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ব্যাপারে আদালতের যে অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে এই বিধির কোনো বিধান দ্বারা তা সীমাবদ্ধ বা কোনোভাবে প্রভাবিত হবে না। এক কথায় উত্তর। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে বলা হয় সহজাত ক্ষমতা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত ধারায় আদালতের অন্তর্নিহিত ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে? 151 ধারায়। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 151 ধারায় কয়টি উদ্দেশ্যে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন? 2টি। কোন কারণে দেওয়ানি আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে? ন্যায় বিচারের স্বার্থে, আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধে। ন্যায় বিচারের স্বার্থে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে আদেশ ও ডিক্রি বাতিল এবং ভুল সংশোধন করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারে, মোকদ্দমা পুনর্বিচারে ফেরত দিতে পারে। ন্যায় বিচারের স্বার্থে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে কার্যপ্রণালী স্থগিত করার জন্য, মোকদ্দমা একত্রীকরণ করতে, ডিক্রি বা আদেশের কার্যকারিতা স্থগিত করতে। কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? অগ্রক্রয় মোকদ্দমায়। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন ধারায় টু ডু জাস্টিস অ্যান্ড টু আন্ডো ইনজাস্টিস করা যাবে? 151 ধারায়। উচ্চ আদালতের নজির। যে কোনো আদেশ প্রদান করতে আদালতের ক্ষমতাকে প্রলম্বিত করে যখন সংক্ষুব্ধ পক্ষের নিকট অন্য কোনো প্রতিকার থাকে না। 51 DLR 493। আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা উচিত নয় যদি না আদালত সন্তুষ্ট হয় যে তা ন্যায় বিচারের জন্য প্রয়োজন। 40 DLR 496 পৃষ্ঠা। কেবলমাত্র ব্যতিক্রম অবস্থাতেই এই আইনের 151 ধারার প্রয়োগ করতে পারে, যে অবস্থাতে ন্যায় বিচারের জন্য কার্যবিধিতে কোনো বিধান নেই এবং আদালতের কার্যের অপব্যবহার রোধ করে। 2 ALR 2013 AD 152 পৃষ্ঠা। আদালত এই ক্ষমতা কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে বা ন্যায় বিচারের উদ্দেশ্য নিশ্চিত করতে প্রয়োগ করে থাকেন। 27 DLR AD 103 পৃষ্ঠা। অন্যান্য বিধানের প্রতিকারের ব্যবস্থা থাকলেও সংক্ষুব্ধ ব্যক্তি এই ধারার প্রতিকার পাবে যদি উক্ত ব্যক্তি আদালতের ভুলের দরুন কোনো ক্ষতির সম্মুখীন হয়। 13 MLR AD 342। একটি মামলার শুনানি ভুল তারিখ নোট করার কারণে বিবাদী হাজির হতে পারেনি। এই কারণে একতরফা ডিক্রি বাতিলের জন্য 151 ধারা মতে আবেদন করলে অধস্তন আদালত দ্বারা বিবাদীর বিকল্প প্রতিকার পাওয়ার সুযোগ থাকায় উক্ত দরখাস্তটি নামঞ্জুর হয়। এই বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পরে অধস্তন আদালতের সিদ্ধান্ত বহাল রাখা হয়। 60 DLR AD 38। যে সকল ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায়: 1. আদালতের কার্যপ্রণালী অপব্যবহার রোধে। 2. আদালতে ভুলের দরুন। 3. বিকল্প প্রতিকার হিসেবে। 4. আদালতের উপর প্রতারণার ক্ষেত্রে। 5. ডিক্রি পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে। 6. নিষেধাজ্ঞার ক্ষেত্রে। 7. বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ক্ষেত্রে। 8.
রিমান্ডের পুনরায় বিচারের জন্য প্রেরণের ক্ষেত্রে 9 কার্যক্রম স্থগিত রাখার ক্ষেত্রে 10 মামলা একত্রীকরণ করার ক্ষেত্রে 11 ডিক্রি জারি স্থগিত করার ক্ষেত্রে 12 বাটোয়ারা মামলার ক্ষেত্রে 13 জবাব কর্তনের ক্ষেত্রে 14 পক্ষভুক্তির ক্ষেত্রে 15 একতরফা ডিক্রি বা খারিজ হওয়া মামলা সমূহের পুনরায় বহালের ক্ষেত্রে 16 প্রত্যর্পণের ক্ষেত্রে 17 অপ্রাসঙ্গিক মন্তব্য বাদ দেওয়ার ক্ষেত্রে 18 সংশোধনের ক্ষেত্রে 19 ভ্রান্তভাবে এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে ইত্যাদি। যে সকল ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায় না: 1 আইনের প্রতিষ্ঠিত নীতি অবজ্ঞা করে, 2 আপিলের ক্ষেত্রে, 3 রিভিশনের ক্ষেত্রে, 4 ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে, 5 151 বা 152 ধারার আবেদন অগ্রাহ্য হলে, 6 11 আদেশের 21 বিধির আদেশ বাতিলের ক্ষেত্রে, 7 আইনগত প্রতিকার সম্ভব না হলে, 8 এখতিয়ার বহির্ভূত মামলার ক্ষেত্রে, 9 পারিবারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতের ক্ষেত্রে, 10 সত্যের মামলায় স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞার ক্ষেত্রে, 11 আইনের নির্দিষ্ট বিধান থাকলে ইত্যাদি। ধারা 152 রায়, ডিক্রি ও আদেশ সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট অ্যান্ড ডিক্রি অর অর্ডারস। রায়, ডিক্রি বা আদেশে ভুল বা গাণিতিক ভুল থাকলে অথবা ঘটনাক্রমে ওইগুলোতে কোনো কথা বাদ পড়ে যাওয়ার দরুন ভুল হয়ে থাকলে যে কোনো সময় তা আদালতে নিজ উদ্যোগে বা কোনো পক্ষের আবেদন ক্রমে সংশোধন করা যেতে পারে। এক কথায় উত্তর: দেওয়ানি মামলার রায় বা ডিক্রির করণিক বা গাণিতিক ভুল সংশোধন করা যায় দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের 152 ধারায়। উচ্চ আদালতের নজির: এই ধারা করণিক ভুল বা গাণিতিক ভুলের বিষয়ে ডিক্রির সংশোধনকে ইঙ্গিত প্রদান করে, তবে মূল প্রকৃতির সংশোধনী এই ধারার আওতাভুক্ত নয়। 47 ডিএলআর এডি 9 আদালত 152 ধারার ক্ষমতা বলে নিজের কোনো ভুল সংশোধন করতে পারে। 50 ডিএলআর এডি 213 পৃষ্ঠা যখন একটি রায় প্রদত্ত, স্বাক্ষরিত এবং সিলযুক্ত হয় তখন তা কেবল এই ধারা অনুযায়ী পরিবর্তন করা যায়। 55 ডিএলআর এডি 86 পৃষ্ঠা। ধারা 153 সংশোধনের সাধারণ ক্ষমতা, জেনারেল পাওয়ার টু অ্যামেন্ড। আদালত যে কোনো সময় এবং খরচ প্রভৃতি সম্পর্কে যথাযথ যে কোনো শর্তের অধীন কোনো মামলার কার্যক্রম সংক্রান্ত যে কোনো ভুল বা ভ্রান্তি সংশোধন করতে পারেন এবং এরূপ কাজের ক্ষেত্রে উত্থাপিত প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নিষ্পত্তি করার লক্ষ্যে সকল প্রয়োজনীয় সংশোধন করা হবে। উচ্চ আদালতের নজির: দেওয়ানি কার্যবিধির 151 এবং 153 ধারার বিধান অনুসারে আদালত কোনো ভুল ত্রুটি সংশোধন করতে পারে। 56 ডিএলআর এডি 133 পৃষ্ঠা যে ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে অর্জন হয় সেক্ষেত্রে 15 বছর পরও রেকর্ড সংশোধন করা যায়। 2 বিএলসি এডি 121। 154 ধারা আপিলের বর্তমান অধিকার সংরক্ষণ, সেভিং অফ প্রেজেন্ট রাইট অফ আপিলস। এই বিধি বলবৎ হওয়ার সময় কোনো পক্ষে আপিলের অধিকার জন্মিয়ে থাকিলে এই বিধি কোনো বিধান দ্বারা তা প্রভাবিত হবে না। এই ধারা আপিলের অধিকারকে বলবৎ রেখেছে। প্রথম তফসিল, দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলে আদেশ আছে 51টি। আমরা এবার আইনের বিধান ইউনিক বইয়ের আদেশ পড়ব। আইনের বিধান ইউনিক বইটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। এবং আইনের বিধান বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম তফসিল, ফার্স্ট শিডিউল, আদেশ 1, অর্ডার 1,
মোকদ্দমার পক্ষসমূহ, পার্টিস টু সুটস, মোট বিধি আছে 13টি। এক আদেশে মোট বিধি আছে 13টি। বিধি 1, যাকে মোকদ্দমার বাদী পক্ষে শামিল করা যেতে পারে, হু মে বি জয়েন্ট অ্যাজ প্লেন্টিফ। একই কার্য বা আদান প্রদান বা একই শ্রেণীর কার্যাবলী বা আদান প্রদান সমূহের দরুন যারা একত্রে বা পৃথকভাবে বা একাধিক্রমে কোনো প্রতিকার দাবি করতে পারেন এবং সেক্ষেত্রে উক্ত ব্যক্তিগণ পৃথকভাবে মোকদ্দমা দায়ের করলে আইন দ্বারা বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হতে পারে। অনুরূপ সকলকে একই মোকদ্দমায় বাদীপক্ষে শামিল করা যাবে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে মোকদ্দমার পক্ষ সমূহের কথা উল্লেখ আছে? 1 আদেশে। কখন একাধিক ব্যক্তি বাদী হিসেবে মোকদ্দমায় পক্ষভুক্ত হতে পারে? দাবিকৃত প্রতিকার একই কার্য থেকে উদ্ভব হলে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কোন আদেশ বলে মোকদ্দমার পক্ষভুক্ত হওয়া যায়? আদেশ 1 এ। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আইনের বিধান ইউনিক বুক রিডিং, এই বইটি বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ঘরে বসে প্রস্তুতির জন্য একটি চমৎকার বই। বইটি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় লেখা হয়েছে এবং বইটিতে যে ধারা এবং আদেশ আছে এটা সাজেশন ভিত্তিক। বিগত সালে এই ধারা এবং আদেশ থেকেই প্রশ্নগুলো হয়েছে বা সম্ভাবনা আছে। আপনারা বইটি কিভাবে সংগ্রহ করবেন সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আদেশ 1, বিধি 2, প্রকৃত বিচার অনুষ্ঠানের আদেশ দানে আদালতের ক্ষমতা, পাওয়ার অফ কোর্ট টু অর্ডার সেপারেট ট্রায়ালস। যে ক্ষেত্রে আদালতের নিকট প্রতীয়মান হয় যে কতিপয় ব্যক্তিকে বাদীপক্ষ শামিল করা হলে মোকদ্দমা বিচার অনুষ্ঠানের অসুবিধা বা বিলম্ব ঘটাতে পারে, সেক্ষেত্রে বাদীগণকে স্ব ব্যবস্থা গ্রহণের বা পৃথক বিচার অনুষ্ঠানের আদেশ বা অবস্থা বিবেচনায় উপযুক্ত অন্য কোনো আদেশ দিতে পারেন। বিধি 3, যাকে মোকদ্দমার বিবাদী পক্ষে শামিল করা যেতে পারে, হু মে জয়েন অ্যাজ ডিফেন্ডেন্ট। যে ক্ষেত্রে একই কাজের ভিত্তিতে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে একত্রে বা পৃথকভাবে কোনো দাবিকৃত প্রতিকারের উদ্ভব হয় এবং তাদের বিরুদ্ধে পৃথকভাবে মোকদ্দমা দায়ের করলে যদি আইনগত ও তথ্যগত সাধারণ প্রশ্নের উদ্ভব হয় তাহলে সকল ব্যক্তিকে এই মোকদ্দমার বিবাদী হিসেবে যুক্ত করা যায়। এক কথায় উত্তর, কোন ধরনের পক্ষের উপস্থিতি ছাড়া মোকদ্দমা গঠন বা ডিক্রি জারি করা যায় না? প্রয়োজনীয় পক্ষ। বিধি 4, কোনো পক্ষ একাধিক ব্যক্তি শামিল হয়ে থাকলে আদালত তাদের একজন বা একাধিক জনের পক্ষে বা বিরুদ্ধে রায় দিতে পারেন। কোর্ট মে গিভ জাজমেন্ট ফর অর এগেনস্ট ওয়ান অর মোর অফ জয়েন্ট পার্টিস। বাদীগণের প্রার্থিত প্রতিকার সমূহের মধ্যে যেগুলো পাবার অধিকারী বলে আদালত সাব্যস্ত করেন তাকে বা তাদেরকে সেই প্রতিকার দানের অনুকূলে এবং বিবাদীগণের মধ্যে যে বা যারা দায়ী সাব্যস্ত হয় তাদের প্রতিকূলে আনুপাতিক হারে রায় দিতে পারেন। বিধি 7, কার বিরুদ্ধে প্রতিকার দাবি করতে হবে সেই সম্পর্কে যখন বাদীর সন্দেহ থাকে, when plaintiff in doubt from whose redress into the shout। কার বিরুদ্ধে প্রতিকার দাবি করতে হবে সেই সম্পর্কে বাদীর সন্দেহ থাকলে কার বিরুদ্ধে কি পরিমাণ প্রতিকার দাবি করা যাবে তা যেন নির্ধারিত করা যায় সেজন্য বাদী 2 বা ততোধিক ব্যক্তিকে বিবাদী পক্ষে শামিল করে মোকদ্দমা করতে পারে। বিধি 8, এক ব্যক্তি একই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অপর পক্ষের সকলের মোকদ্দমার দায়ের করতে বা জবাব দিতে পারে। One person may sue or defend
অন বিহাফ অফ অল ইন সাম ইন্টারেস্ট। যে ক্ষেত্রে কোনো মোকদ্দমায় একাধিক ব্যক্তির একই রূপ স্বার্থ নিহিত থাকে, সেক্ষেত্রে আদালতের অনুমতি ক্রমে এক বা একাধিক ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট সকলের পক্ষে মোকদ্দমা দায়ের করতে পারে। এক কথায় উত্তর, দেওয়ানি কার্যবিধির কত নং আদেশে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার উল্লেখ আছে? এক আদেশের ৮ বিধিতে। প্রতিনিধিমূলক মোকদ্দমা দায়ের করতে হলে বাদীকে প্রমাণ করতে হবে কতিপয় ব্যক্তির অভিন্ন স্বার্থ আছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়েরের ধারণা পাওয়া যায় ড্যাশ এক আদেশের ৮ বিধিতে। উচ্চ আদালতের নজির। আপিল বিভাগ সিদ্ধান্ত দেন যে উক্ত বিধানটি নির্দেশমূলক, বাধ্যতামূলক নয়। তাছাড়া দেওয়ানি কার্যবিধির এক আদেশের ৮ বিধি আদালতকে উপযুক্ত প্রতিকার প্রদান করতে অনুমতি দেয়। ৫৯ ডিএলআর এডি ২০৬। মামলা করার জন্য বাদীর যোগ্যতা ছিল কিনা এবং মামলার পূর্বে বিবাদীদের উপর নোটিশ জারি করেছিল কিনা তা আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন, তা কেবলমাত্র সাক্ষ্যের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে। ৬৬ ডিএলআর ৫৫৪ পৃষ্ঠা। বিধি ৯, ভ্রান্তভাবে মোকদ্দমার পক্ষ শামিল করা বা কাউকে পক্ষ হতে বাদ দেওয়া। মিসজয়েন্ডার অ্যান্ড নন জয়েন্ডার। কাউকে ভ্রান্তভাবে মোকদ্দমার পক্ষ করা হয়ে থাকলে অথবা পক্ষ হতে বাদ দেওয়া হয়ে থাকলে তজ্জন্য মোকদ্দমার ক্ষতি হবে না। এরূপ প্রত্যেক ক্ষেত্রে পক্ষগণের অধিকার ও স্বার্থ জড়িত, তা অনুসারে আদালত বিরোধভুক্ত প্রশ্নটি বিবেচনা করবেন। এক কথায় উত্তর, মামলার পক্ষের অসংযোগ বা অপসংযোগ দোষে মামলা ব্যর্থ হবে না। প্রয়োজনীয় এবং যথোযুক্ত পক্ষ মোকদ্দমার পক্ষ না হলে তাকে কি বলে? অসংযুক্তি। উচ্চ আদালতের নজির। এই বিধি প্রয়োজনীয় পক্ষকে পক্ষভুক্ত করার দরকার বিলুপ্ত করে না, বা যেখানে প্রয়োজনীয় পক্ষের অভাবে কার্যকর ডিক্রি প্রদান করা যায় সেক্ষেত্রে প্রযোজ্য নয়। ২৭ ডিএলআর এডি ১২৯ পৃষ্ঠা। বাটোয়ারা মামলার নীতি হলো যে সকল শরিককে অবশ্যই পক্ষভুক্ত করতে হবে, তা করা না হলে মামলাটি খারিজ হবে। ৬ বিএলডি এডি ১০৯। বিধি ১০, ভুল বাদীর নামে মোকদ্দমা। সুট ইন নেম অফ রং প্লেন্টিফ। আদালত কোনো পক্ষের নাম কেটে দিতে বা সংযোজন করতে পারবেন। নতুন বিবাদীর নাম সংযোজন করতে হলে আর্জি সংশোধন করা আবশ্যক। এক কথায় উত্তর, নতুনভাবে বিবাদী সংযোজিত হলে কোনটি সংশোধন করতে হবে? আর্জি। নতুনভাবে বিবাদী সংযোজিত হলে কোন পদক্ষেপটি সঠিক? আর্জি সংশোধন। আদালত যখন কোনো ব্যক্তিকে বাদী হিসাবে স্থলাভিষিক্ত করতে আদেশ দিতে পারেন মোকদ্দমার যে কোনো পর্যায়ে। কোনো ব্যক্তিকে নতুনভাবে বিবাদী রূপে মোকদ্দমা যুক্ত করা হলে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য হবে যখন সে সমন প্রাপ্ত হবে। উচ্চ আদালতের নজির। যেহেতু দরখাস্তকারীর সম্পত্তিতে কোনো অধিকার ও সত্ত্ব বিদ্যমান নেই, সেই হেতু সেই ব্যক্তি মাসিক ভাড়াটিয়া উচ্ছেদের মামলার কোনো প্রয়োজনীয় পক্ষ ছিল না। ৫৮ ডিএলআর এডি ১৮৫ পৃষ্ঠা। আদালত যদি মনে করে যে মামলার কোনো ব্যক্তিগত উপস্থিতি প্রয়োজন, তাহলে তাকে পক্ষভুক্ত করতে পারবেন, আবার প্রয়োজন মনে না করলে তার নাম কেটে দিতে পারবেন। ৬৮ ডিএলআর এডি ৮১ পৃষ্ঠা। বিধি ১১, মোকদ্দমা পরিচালনা। কন্ডাক্ট অফ সুট। মোকদ্দমা পরিচালনার দায়িত্ব আদালত যার উপর অর্পণ করা সঙ্গত মনে করবেন তার উপর দায়িত্ব অর্পিত হবে। বিধি ১২, একাধিক বাদী বা বিবাদীর মধ্যে সকলের পক্ষে একজনের হাজির। অ্যাপিয়ারেন্স অফ ওয়ান অফ সেভারেল প্লেন্টিফ অ্যান্ড ডিফেন্ডেড
ফর আদার্স। কোনো মোকদ্দমায় কতিপয় বাদী বা বিবাদী থাকলে যে কোনো একজনকে বা একাধিক জনকে অপর সকলের পক্ষে আদালতে হাজির হয়ে মোকদ্দমা তদারকি করার ক্ষমতা অর্পণ করতে পারবে। অনুরূপ ক্ষমতা অর্পণ লিখিতভাবে করতে হবে এবং তা আদালতে দাখিল করতে হবে। এক কথায় উত্তর, নির্ধারিত সুযোগে বাদী বা বিবাদী অপসংযোগ এবং অসংযুক্তি সম্পর্কিত আপত্তি উত্থাপন না করলে উক্ত আপত্তি পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য হবে।